আজকে হঠাৎ করে আমারও ইউটিউবে আসার ইচ্ছে হলো। মানে বিভিন্ন লোক বিভিন্ন ধরনের টিকটক নানান জিনিস বাজাচ্ছে। আমার হঠাৎ করে ইচ্ছে হলো যে শিক্ষা প্রচলন কিছু একটা করি। যা হোক, শিক্ষার দান তো স্বীকার করতেই হবে পৃথিবীকে। কোনো শিক্ষা না থাকলে জীবনের গৌরবও থাকতো না, আর পৃথিবীর গৌরবও থাকতো না। যা হোক, শিক্ষাটাকে আমরা কতটা সদিচ্ছার সঙ্গে নিচ্ছি সেটা প্রশ্নের বিষয়। শিক্ষা শিক্ষা বলে সব জায়গায় আমরা শুনে আসছি, কিন্তু সে শিক্ষাটা কতটা সামাজিকভাবে সামাজিক দায়বদ্ধতার সঙ্গে আমরা নিতে পারছি সেটার বিষয়ে আজকে আলোচনা করব। শিক্ষা প্রসঙ্গে নানা ধর্মগ্রন্থ নানান ধরনের লোক পৃথিবীতে আছে, কিন্তু আমি মনে করি একটাই ধর্মগ্রন্থ যা সর্বপ্রথম শিক্ষার কথা স্বীকার করেছে, সেটা পবিত্র কোরআন। আমি অন্য ধর্মকে ছোট করার উদ্দেশ্য নয়, কারণ শিক্ষার কথা সর্বপ্রথম কিন্তু কোরআন স্বীকার করেছিল যে শিক্ষার প্রয়োজন রয়েছে। সে কথা অস্বীকার ছিল। একরা বিস্ময় রাত্রকাল আলা। যাও, শিক্ষার কথা কোরআন স্বীকার করলেও শিখতে বলেছে। আমরা কি করছি? সে শিক্ষাটাকে একটা নির্দিষ্ট দিকে নিয়ে যাচ্ছি। আমরা স্টুডেন্টের উপরে চাপ স্বীকার করছি। যারা বর্তমানে অভিভাবক অভিভাবিকা আছে, তারা একটা শিশুর মধ্যে একই সঙ্গে নজরুলকে দেখতে চায়, একই সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর দেখতে চায়, একই সঙ্গে ডাক্তার দেখতে চায়, একই সঙ্গে মাস্টার দেখতে চায়, একই সঙ্গে সায়েন্টিস্ট দেখতে চায়, একই চাই দেশের রাষ্ট্রপতি দেখতে চায়। অর্থাৎ একের মধ্যে হাজার গুণ দেখতে চায়। আফটারঅল কি হয়? এই গুণ দেখতে গিয়ে কিন্তু বাচ্চাটার গুণটাই নষ্ট হয়ে যায়। আমি বর্তমানে এই প্রসঙ্গে একটু দেখি কিছু নতুন মা এবং পুরনো মা যারা নার্সারিতে স্কুলে পড়ায়। বাচ্চাকে মা বলতে শিক্ষার আগে উনি তাকে বিভিন্ন ধরনের ছড়া, বিভিন্ন ধরনের ইংরেজি রাইমস, বিভিন্ন ধরনের হিন্দি রাইমস, একটা বাচ্চা মা এবং বাবা সঠিকভাবে বলার আগে উনি 5টা হিন্দি রাইমস, 5টা বাংলা রাইমস, আরও অন্যান্য ভাষা যদি পারে তাকে তোতা পাখির মতো মুখস্থ করাচ্ছে। আফটারঅল ক্লাস 3-তে। এখন আবার প্রাইমারি সরকার যদিও ঘোষণা করে যে 6 বছর আগে আমরা ভর্তি করতে পারবো না, কিন্তু এবার প্রি প্রাইমারি, তার আগের প্রাইমারি, তার আগের প্রাইমারি, বাচ্চা পায়খানা পেশাব করবে স্কুলে গিয়ে, তার জন্য নেনি। অ্যাকচুয়ালি বাচ্চাকে আমরা ছোটো থেকে সমাজ থেকে ডিটাচ করে দিচ্ছি। তার মাকে, তার বাবাকে, তার আত্মীয় স্বজনকে, আত্মীয় পারিপার্শ্বিক পরিবেশ কী সেটা আমরা শুরুতেই তাকে ডিটাচ করছি। সে ছেলে 3 বছরে চশমা ধরছে, 5 বছরে পাগল হচ্ছে, 6 বছরে সুসাইডের হার বেড়ে যাচ্ছে। 6 বছরের একটা শিশু সুইটারের ভাবছে কেন? তারা বলছে যে বাড়িতে আমার বাপ মায়ের চাপ। অবাক লাগে যে মা বাপগুলো চাপ দিচ্ছে, তাদের যদি আমি সাইকোলজিক্যাল দেখি তাহলে তারা কিন্তু আন্ডার মেট্রিকই বেশি। কেউ 7 পাস, কেউ 8 পাস সে মা বাবা, এবং তার কোনো বাবা হয়তো শিক্ষার তারপরেই যায়নি। খুব ভালো, তারা শুভেচ্ছা জানাই যে ওরা শিক্ষা সম্বন্ধে জানতে চাইছে, শিক্ষার প্রয়োজন অনুভব করেছে। হয়তো কেরালা খাটতে গিয়ে দেখেছে এখানে ইংরেজি বলতে হয়, তাই ইংরেজি শিক্ষা শিক্ষিত করবো। অন্য ভাষাতে গিয়ে আরবে গিয়ে দেখছে যে না, এখানে আরবির প্রচলন থাকলে বিদ্যুৎ বেশি হতো, তাই ওকে আরবি শিক্ষা শিক্ষিত করবো। ওরা সব গুণগুলো বাবা মা কী করছে তার ছেড়ে দেবে। কিন্তু ভাবতে অবাক লাগে যে সে শিক্ষা অর্জন করার পর কি আমরা সঠিক জায়গায় যেতে পেরেছি? পারিনি। আমরা আবার একটা নতুন ট্রেন দেখতে পাই যে আলিগড় করে আসলে মিস্টার অমুক আলিক ব্যারাকেটে, তারপরে কেউ যদি জামিয়া মিল্লা থেকে লেখাপড়া করে অমুক মিল্লি। তো আমার কথা হচ্ছে যে মিল্লি আর আলিক বলে আপনার সামাজিক শিক্ষাক্ষেত্রে সামাজিক দায়িত্ববোধে কতটুকু আপনি এগিয়ে আসছেন। আপনি ডক্টরেট ডিগ্রি লাভ করে সবথেকে অবাক হয়ে যায় যে আমরা যাকে নিয়ে গবেষণা করছি, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা আমি বলি, যে উনি শিক্ষা নামক গ্রন্থে একটা কথা উল্লেখ করেছিলেন। অসন্তোষের কারণ হয়তো অনেকে পড়ে থাকবেন, পড়ে রয়েছেন, যে শিক্ষাকে আমরা সারা জীবন বহন করিয়া চলিলাম, বাহন করিতে পারিলাম না। অর্থাৎ এর ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে। এখান থেকে বোঝা যাচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষা সম্বন্ধে একটা সুন্দর আলোকপাত করে গেছেন, যে আমরা শিক্ষাকে মাথার উপরে করে নিয়ে চলে যাচ্ছি।
কিন্তু তাকে বাহনে যোগাযোগ করতে আমরা পারি না। সঙ্গে উনি আর একটাই কথা বলেছিলেন যে কলসিতে কেবলই জল ভরিতে থাকিব, অথচ সেই জল দান পানের উপযোগী হইল না। তো সে কলসিতে জল ভরে লাভ কি? আজকে আপনি আলিক লিখছেন, আজকে আপনি জামিয়া মিলিয়া থেকে পড়ে আসছেন, তাহলে আমার পড়াশোনা মালদা কলেজ থেকে পড়ে আসলে কি লিখবো? গৌরবঙ্গ থেকে পড়ে আসলে কি গড়ি লিখবো? ভাবতে অবাক লাগে। তা আপনি আলিক বালিক করে এসে আপনার সামাজিক কিছু স্টুডেন্টকে উপকৃত করতে পারলেন না, আপনার সমাজকে আপনি শিক্ষাক্ষেত্রে একটা দারুণ ব্যবস্থা করতে পারলেন না, তাহলে আলিক লিখে লাভ কি? আজকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অবাক হয়ে যায় যে যারা শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শিক্ষার মতো পবিত্র সত্তা খুলছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। কেউ রাজমিস্ত্রি, অবাক কাণ্ড, উনি শুধু কতটা সিমেন্ট লাগে, কতটা লাগে, কতটা লেবার লাগে সে সম্বন্ধে দক্ষ, উনি কোনো আলিম করলেন না, কোনো জেএনইউ করলেন না, উনি একটা বিখ্যাত স্কুল করে বসে থাকলেন আমাদের সমাজের জন্য, সমাজ যেন উপকৃত হয়, সমাজ যেন শিক্ষা অর্জন করে। আর আমরা আলিম মালিক করে তার স্কুলে গিয়ে প্রিন্সিপাল, তার স্কুলে গিয়ে অ্যাসিস্ট্যান্ট টিচার, হোয়াট ইজ দিস? তাহলে আমি কাকে মানব? আজকে বিল গেটস স্কুলে লেখাপড়া করতে পিছন বেঞ্চে গিয়ে বসত, অবাক কাণ্ড। পিছন দিকে বসতে গিয়ে উনি সফটওয়্যার আবিষ্কার করে বিশ্বকে চমকে দিলেন এবং সারা বিশ্বে উনি 1 নম্বর ধনী হিসাবে আত্মপ্রতিষ্ঠিত হলেন। আর আমরা তার এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করে আমরা বড় বড় কলেজে, বড় বড় ইউনিভার্সিটিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করে ওই 8 পাস লোকের আন্ডারে চাকরি করছি, আর নিজকে টাই বুট পরে করছে, উনি সেন্ডো গেঞ্জি পরে একটা হাফ গেঞ্জি পরে মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, অবাক কাণ্ড। রবীন্দ্রনাথ ঠাকুর প্রাইমারি উত্তীর্ণ হওয়ার পর গীতাঞ্জলি লিখে চলে গেলেন, তার কাব্যের প্রশংসা গোটা বিশ্বে পরিচালিত হয়ে গেল, উনি নোবেল পেয়ে গেলেন, আমরা তাকে নিয়ে পিএইচডি করে গবেষণা করে গেলাম আজীবন করে। আমরা এমন করে মুখস্থ বিদ্যায় করছি, আমরা ছোটতেই বাচ্চাকে শেখাচ্ছি কলকাতা কবে প্রতিষ্ঠিত হয়েছিল, কলকাতার প্রথম প্রতিষ্ঠাতার নাম কি, রবীন্দ্রনাথ ঠাকুরের পরপিতামহর নাম কি। আরে আজীবন যদি আমি বাপের নাম, দাদুর নাম, কাকুর নাম করবো, তা আমি কখন অঙ্কটা করবো, কখন লাইফ চেষ্টা করবো, কখন ফিজিক্যাল স্টাডি করবো, কখন আমি সামাজিকভাবে নিজের দায়বদ্ধতা স্বীকার করবো? প্রশ্নটা এখানে আসছে। তো যা হোক, নানান ধরনের নানান লোক, নানান মত, নানান থাকবে। তবে আপনি কল্পনা করুন যে শিক্ষাটাই যদি সব হতো, তাহলে অবশ্যই প্রয়োজন রয়েছে শিক্ষা, কিন্তু শিক্ষাটাকে আমি যথাযোগ্য জায়গায় ব্যবহার করতে পারছি কি না সেটা প্রশ্ন চিহ্ন চলে আসছে। আজকে আমি কিসের শিক্ষা গ্রহণ করবো? আপনি এতদিন পিএইচডি লাভ করে একটা বাল্ব আবিষ্কার করতে পারলেন না, যিনি বাল্ব আবিষ্কার করতে পারলেন উনি বাল্ব সম্বন্ধে লেখাপড়াই করলেন না। স্যার টমাস এডিসন উনি লাইট আবিষ্কার করলেন, যাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল যে তুমি স্কুলের যোগ্য নও। তার মাকে একটা চিঠি দেওয়া হয়েছিল যে তোমার ছেলে এই স্কুলে পড়ার যোগ্য নয়। তার মা কনফিডেন্স নিয়ে বলেছিল যে তোমার স্কুল প্রিন্সিপাল কি লিখছে যে তুমি দারুণ লেখাপড়ায়, তুমি আগামীতে খুব বড় হবে, তাই তোমাকে এই চিঠি খামবন্দি অবস্থায় রেখেছে। উনি যখন বড় হয়ে দেখতে পেলেন যে তাকে স্কুলে যথেষ্ট পারফরমেন্স দেখাতে উনি পারেননি, তাই ওনাকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল। তাকে নিয়ে আমরা গবেষণা করতে গেলাম। আজকে আপনি অন্যান্য দেশে দেখুন, শিক্ষাটা তারাও গ্রহণ করছে। আপনি জাপান চলে যান, জাপানে দেখতে পাবেন পৃথিবীর যত টেকনোলজি সব জাপান থেকে। জাপানের লোকসংখ্যা আমরা কি করেছি, আমরা আমাদের দেশে একটা কিছু একটা বলে রাখি যে আমাদের ভারতবর্ষ একটা জিনিসে ওয়ান, এটাতে গর্ব করা উচিত যে আমরা জেনেটিক গাণিতিক হারে জন্ম দিয়ে বিশ্বে 2য়তম স্থান অধিকার করেছি এবং খুব তাড়াতাড়ি চীনকে টপকে যাব জনসংখ্যার দিক দিয়ে। খুব ভালো দিকে যে আমাদের প্রচুর লোক রয়েছে, আমরা মারপিট করতে লাগলে আমাদের সব ভয় কেউ মারপিট করবে না। কিন্তু মাত্র জাপানের 4 কোটি লোক হওয়া সত্ত্বেও আপনি চলে যান স্যামসুং টিভি জাপানের, আপনি ওয়ার্লপুল জাপানের, আরও আনুষঙ্গিক যত রকমের টিভি সব জাপান তৈরি করছে। কেন? ছোট থেকে একটা শিশুর মধ্যে যে পারদর্শিতাটা তৈরি করে দিচ্ছে। আর আমরা যেদিন অনে হলো মাস্টারের বেটা, কৃষকের বেটা, দিনমজুরের বেটা, একটাই লক্ষ্য, বেটা তুই ডাক্তার হবি, বেটা তুই ডাক্তার হবি। ওর মধ্যে পারদর্শিতা থাক আর না থাক, ডাক্তারের মধ্যে গুণাগুণের মধ্যে থাক, ও বিজ্ঞানী হতে চায়, ও ভালো একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায়, ও ভালো লয়ার হতে চায়, ও ভালো প্রফেসর হতে চায়। কিন্তু আমরা জোর করে, আমি না পারলেও আমার মামা শিক্ষিত তার কাছে জ্ঞান নিলাম, আমি না পারলে আমার নানু শিক্ষিত তার কাছে জ্ঞান নিলাম, কী করবো? তুই ডাক্তারে হবি বেটা। ওই ছেলেটা ছোট থেকে ভালোভাবে খেলছে, ভালোভাবে ইঞ্জিনিয়ারিং একটা জিনিস কৌশলের মধ্যে আসছে, কিন্তু না, তুই ডাক্তার হবি, তুই ডাক্তার হবি। আমি খালি একটাই কথা এখানে বলবো
স্বামী বিবেকানন্দ একটা কথা বলে গেছেন যে নিজের উত্তরণ, নিজের জাগরণ নিজকেই করতে হবে, অন্য কেউ তোমার হৃদয়ের অন্তরতম স্থানটা খুলে দিতে পারে না। তাহলে পৃথিবী প্রত্যেক দিন নতুন নতুন করে চেঞ্জেস হচ্ছে। আপনি আপনার শিশুর উপরে এমন বোঝা চাপিয়ে দিয়েন না যে বোঝায় তার পিঠ পূজা করে দিবে এবং মাথা ভেঙে দিবে এবং আগামী দিনে বড় হওয়া থেকে তাকে বঞ্চিত করবে। আপনি আপনার শিশুকে শিক্ষিত করুন, কিন্তু শিক্ষার পরিবেশ দিয়ে শিক্ষিত করুন, যাতে সে আদর্শ শিক্ষা শিক্ষিত হয়ে দেশ এবং সমাজের জন্য একটা ভালো কিছু করতে পারে এবং আপনার মাথা গর্বের সঙ্গে উঁচু করতে পারে এবং নিজেও যেন গর্বিত থাকতে পারে এবং 10টা লোককেও যেন শিক্ষিত করতে পারে। তাই বন্ধু, শিক্ষিত হলেই যে আপনি সব করে দিবেন তা নয়, কারণ শিক্ষাকে অন্তরের সঙ্গে অন্তস্থ করতে আমার মনে হচ্ছে করা উচিত। আজকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ক্লাস 8 পাস করতে পারলেন না ফি দেওয়ার অভাবে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের কথা শিল্পী, ভারতবর্ষের একজন খ্যাতনামা লোক, যার বহু বাংলা উপন্যাস সিনেমাতে চলচ্চিত্রায়িত হয়েছে। তার মধ্যে একটা দেবদাস। অর্থাৎ আমরা যে কাজটা করতে গেলাম সেই কাজটা কিন্তু ভালোবেসে করতে পারলাম না। শরৎচন্দ্র তার দেবদাস উপন্যাসে বলছেন সব লাস্ট কথাই, এমন প্রেম করিও দেবদাসের মতো প্রেমিক হইল না, যে শুধু প্রেমের চারিদিকে ঘুরিয়া মরল কিন্তু প্রেম স্পর্শ করিতে পারিল না। অবাক কাণ্ড, যে লোকটা প্রেম সম্বন্ধে এত লোক করে দিল, দারুকে জীবন শেষ করে দিল এক মিনিটের জন্য, উনি কি করলেন যে তুমি লক্ষ্যবস্তু স্পর্শ করতে যদি না পারো তাহলে প্রেমটাও দিতা। কি হবে বাবা, তুমি লাইলা মজলিম করে প্রেম করে এ দেশে পেলেই না কিছু, তাহলে সে প্রেমের আমি কোনো মূল্য বুঝি না। তুমি অ্যাচিভই করতে পারলে না, কিসের প্রেম? তোমাকে নিয়ে স্মরণ করে আমাকে বই খাতাতে লিখতে হবে, বই করতে হবে, আর আমি মুখস্থ করবো আমার ছেলেকে লাইলি মজলিম কত সালে প্রেম করেছিল, মজনু কত সালে মারা গেছিল। বাদ দিন, আপনি আপনার মতো করুন, ওই সাল আপনি অবাক করে দিন যে জিনিসগুলো আপনি মুখস্থ করাচ্ছেন সেগুলো কি বাস্তবে কাজে লাগছে? লাগছে না। আপনি একটা ব্যাংকে চাকরি করতে যান, আজীবন ধরে আপনি অঙ্ক করালেন, এই অনুপাত সেই অনুপাত এই অনুপাত। আপনি একটা ব্যাংকে পরীক্ষা দিতে গিয়ে আমাকে জিজ্ঞেস করতে হলো অটল বিহারী বাজপেয়ীর মান নাম কি। আমি কাজ করতে যাবো ব্যাংকে, আমি অটল বিহারী বাজপেয়ীর মান নাম মুখস্থ করে আমি পরীক্ষাতে বসলাম। আমাদের 100 নম্বর কোশ্চিনে খালি শুধু আমাকে দেশ সম্বন্ধে জানতে হয়, হাওড়া ব্রিজে কয়টা সাঁকো রয়েছে, ফারাক্কা ব্রিজ কত সালে হয়েছিল, ফারাক্কা ব্রিজের নতুনভাবে রিপেয়ারিং কত হয়েছে। তাহলে আমি এই রিপেয়ারিং করে আমি সামাজিকভাবে কী কাজে লাগাতে পারলাম? আমি যে কাজটা করছি, একটা ইঞ্জিনিয়ারিং করতে গেলে ফারাক্কা ব্রিজের আমার পায়া গুনে কোনো লাভ নেই। আমি একটা বাড়ি তৈরি করবো, সে বাড়িতে কতটা রড সিমেন্ট লাগে সেই ইঞ্জিনিয়ারিং প্ল্যানটা আমার মাথার মধ্যে ঢুকাতে হবে। তো যাক বন্ধু, আজকে এই পর্যন্তই, ছোট করে একটু ইচ্ছে হলো তাই একটু ভিডিও করলাম। থ্যাংকস।